বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এক কথা বলতে হয়, বাংলা কথা বুঝিস না? লাগবে না তোদের সাহায্য। ব্রো উদয় চট দেওয়ার জন্য আবারও উদ্ধত হয়। ভাই সরল চাহনি দেখে দিতে পারে না, হাত থেমে যায়, জড়িয়ে ধরে ছোট ভাইকে। প্রহর হাত থেকে প্লেট রেখে বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনাই নিশ্চুপ। প্রহর একটু পর অনুভব করে ওর কাঁধে টি শার্টের উপর দিয়ে উষ্ণ তরল কিছু পড়ছে। ওর ব্রো কাঁদছে, কিন্তু ওর ব্রো তো কাঁদে না। সবাইকে কাঁদিয়েছে কিন্তু নিজে কাঁদেনি। তাহলে আজ কাঁদছে কেন? ওকে চট দিল তাই হয়তো। ব্রো উদয় বলে না কিছু। প্রহর আবার ডাকে, তবুও কিছু বলে না। ব্রো কি হয়েছে তোমার ব্রো? প্রহরকে জড়িয়ে ধরে রেখে এই বলে, সরি ভাই, আমি তোকে আঘাত করতে চাইনি, রাগের মাথায় করে ফেলেছে। ইটস ওকে ব্রো, আমি কিছুই মনে করিনি। তোমার ভালোবাসার কাছে এই সামান্য আঘাত কিছুই না। খেয়ে নাও, দুপুর গড়িয়ে যাচ্ছে। আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হয়, তাই না? কে বলেছে ব্রো? আমার কোনো কষ্ট হয় না। আমি জানি তো কষ্ট হয় কি হয় না। প্রত্যেক দিন আমার সব কিছু করে দিতে হয়, তারপর অফিস যেতে হয়। আমার রিপোর্ট নিয়েও বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াতে হয়। আমার জন্য বাড়ির সকলকে ভোগান্তি পোহাতে হয়। আল্লাহ তাআলা আমাকে এভাবে বাঁচিয়ে না রাখলেও পারতেন। এইসব তুমি কি বলছো ব্রো? এমন কথা কখনো বলবে না। এভাবে কত বছর বেঁচে থাকবো আর? অনেক বছর বাঁচবে তুমি, তবে এইভাবে না। তুমি সুস্থ হবে। তোমাকে এবার দেশের বাইরে নিয়ে যাব অন্যান্য চিকিৎসার জন্য। কোনো লাভ নেই, শুধু শুধু টাকা খরচ। প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দে, খাইয়ে দে, না কোনো অবধি তো ছাড়বি না। নাদিয়াকে নিয়ে শাশুড়ি মা নিজের রুমে আসেন। নাদিয়া চুপচাপ বেডের এক পাশে বসে। উম্মেহানি চৌধুরী আলমারি সামনে গিয়ে দাঁড়ান। আলমারি খুলে ভেতর থেকে একটা বক্স বের করে। বক্স হাতে এসে দাঁড়ায় নাদিয়ার সামনে। নাও, এটা তোমার। নাদিয়া শাশুড়ির মুখের দিকে তাকায়। বক্সে কি আছে? নাও, নাদিয়া বক্স হাতে নেয়। খুলে দেখো পছন্দ হয় কিনা। নাদিয়া বক্সটা খুলে। ভেতরে একটা সিম্পল ডিজাইনের হার, একজোড়া কানের দুল, দুটো বালা, একটা আংটি। আমি এত কিছু দিয়ে কি করব মা? কতগুলো তো দিয়েছেন আপনি। কি আর করবে, আগের গুলো বাড়ির সকলের পক্ষ থেকে ছিল, আর যে এইগুলো পরে আছো এগুলো উদয়ের বউয়ের জন্য তৈরি করা হয়েছিল আগেই, আর এইগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য। আমি আমার ছেলের বউয়ের জন্য এগুলো অর্ডার দিয়ে বানিয়েছিলাম, তবে যার জন্য বানিয়েছিলাম তাকে কখনো দেওয়া হয়ে ওঠেনি। এইগুলো ছিল তোমার কপালে, তাই তোমারই কাছে গেল। শেষের কথাগুলো বুঝতে না পেরে তাকিয়ে থাকে নাদিয়া। উম্মেহানি চৌধুরী নাদিয়ার চোখের ভাষা বুঝতে পারে। বেডে বসে নাদিয়ার পাশে। তুমি এখন আমার উদয়ের বউ, একদিন না একদিন ওর অতীত সম্পর্কে জানতেই পারবে। তাই আজকেই বলছি, তোমার সাথে উদয়ের এক অদ্ভুত আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। আমরা ভেবেছিলাম এরকম কিছুই হবে, তবে উদয় এতটা হাইপার হবে বুঝতে পারিনি। উদয় এখন বর্তমান বয়সে 28 বছর। ওর পড়াশোনা বাইরের দেশে কমপ্লিট করেছে 2 বছর আগে। পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিজনেসে জয়েন করে। বিজনেস থাকা অবস্থায় ওর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটা বাঙালি, ঢাকাতেই ওর বাড়ি। উদয় আমাদের সকলের সাথে আগেই যারার পরিচয় করিয়েছিল। আমাদের সকলকেই যারাকে পছন্দ হয়, ছেলের পছন্দ, তাই আমরাও আর অমত করিনি। দেশে ফেরার পর ওদের বিয়ের কথাবার্তা চলছে। যারা অনেকবার এসেছিল আমাদের বাড়িতে, সব কিছুই ঠিকঠাক ছিল। উদয় আর যারার আনুষ্ঠানিকভাবে এঙ্গেজমেন্টও হয়, বিয়ের দিন ঠিকও হয়, বিয়ের শপিংও শুরু হয়ে যায়। আমার উদয়টা কত খুশি ছিল। ওর মুখ থেকে কখনো হাসি সরতই না। ছোটবেলা থেকে উদয় হাসি খুশি প্রাণ খোলা ছেলে, নিজেও হাসত এবং সকলকেও হাসাতো। এই বাড়ির সবচাইতে ছটফটে চঞ্চল দুরন্ত হাসি খুশি ছেলে ছিল আমার উদয়। কিন্তু আজ ওর সেই হাসি মিলিয়ে গেছে। সেদিন যারা উদয়ের সঙ্গে লং ড্রাইভে যায়, যদিও উদয় যেতে চাইছিল না, যারা জোর করে নিয়ে গেছিল। যারা ঘুরতে প্রচণ্ড ভালোবাসত। বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়েছে ওরা দুজন। রাত 12টার পর যারাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে উদয় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় একটা লরি দ্রুত গতিতে ছুটে এসে উদয় কারে ধাক্কা দেয়। দুটো
প্রাইভেট কার আর লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাতে। আমার উদয় প্রাণে বেঁচে গেলেও অন্য কারোর কোনো কাপল স্পটেই মারা যায়। উদয়ের অবস্থা না বাঁচার মতোই ছিল। ডাক্তার প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। উদয়ের ডান পায়ের হাড় 3 জায়গায় ভেঙে গিয়েছিল, ডান হাতের হাড় দুটোই জায়গায়, বাঁ পা হাঁটুর নিচে ভেঙে গিয়েছিল, ডান সাইডের পাঁজরের হাড় দুটো ভেঙে গিয়েছিল, শুধু বাম হাতটা ভালো ছিল। মাথা বা মস্তিষ্ক আঘাত লাগেনি, যার কারণে বাঁচার বিন্দুমাত্র আশা তখনও ছিল। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে টানা 1 মাস চিকিৎসা করার একটু রিকভার হয়। 2 মাসের চিকিৎসা শেষে বেশ সুস্থ হয়ে ওঠে, কিন্তু ডাক্তার সাফ জানিয়ে দিয়েছিল উদয় কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। খুব বাজেভাবে ওর দেহর ডান পাশের হাড়গুলো ইনজুরি হয়েছিল। সারা জীবন স্টিক নিয়েই ওকে চলাফেরা করতে হবে। ওই সময় উদয়ের যার সবচাইতে সাপোর্ট বেশি প্রয়োজন ছিল, সেই সময়টায় সেই মানুষটা ওকে ছেড়ে চলে যায় সারা জীবনের জন্য। কারণ উদয় তখন স্বাভাবিক নয়, আর কোনোদিনও স্বাভাবিক হবে না। অফিসের সেও থাকবে না, আর নিজেও সেরকম কিছু করতে পারবে না। ব্যাংক ব্যালেন্স কমে যাবে। এই রকম ছেলের সাথে যারা কিছুতেই থাকবে না, যারাই উদয়কে ভালোবেসেছিল ওর হ্যান্ডসামনেস দেখে, ওর ব্রাইট ফিউচার দেখে। তখন তো উদয় আর ব্রাইট ফিউচার নেই। যারা ওকে ছেড়ে চলে যাওয়ার পর উদয় স্ট্রোক করে, ওর ডান সাইড প্রায় অচলই হয়ে যায়। যারা কিছুদিন পরেই ধুমধাম করে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। একটু থামেন মেহানি চৌধুরী। চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয় হাত দিয়ে। বড় করে শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করেন। যার কারণে উদয় আজ এই অবস্থা। সেই মেয়ে আজ সুখে আছে, ভালো আছে। শুধু ভালো নেই আমার ছেলেটাই। সেদিন যারা যদি জোর করে উদয়কে না নিয়ে যেত, তাহলে হয়তো এমন কিছুই ঘটতো না। যারা যদি উদয়কে ছেড়ে না যেত, তাহলে আজ আমার ছেলেটা এভাবে বেডে পড়ে থাকতো না। সেদিন স্ট্রোক না করলেও আজ সে হয়তো উদয়ের হাঁটার জন্য শুধু স্টিক হলেই চলতো, কিন্তু স্ট্রোক করার কারণে প্যারালাইজ হয়ে গিয়েছিল, যার কারণে অন্য কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না এখন। ওর এই অবস্থায় আমরা মেনে নিলেও উদয় নিজেই মানতে পারিনি। নিজের উপর অক্ষমতা, অন্যের ওপর নির্ভরশীলতা হয়ে বাঁচা, এই সব কিছু উদয় মেনে নিতে পারেনি। তাই 2বার সুইসাইড করার চেষ্টা করেছে। তবে ভাগ্যক্রমে 2বারই ওকে বাঁচাতে সক্ষম হয়েছে ডাক্তার। আবার কবে এরকম কিছু করে বসে, সেই ভয় কুড়ে কুড়ে খায় আমাদের। উদয় এখন হাসে না, কথা বলে না, নিজের সামনে কারোর উপস্থিত পছন্দ করে না। আস্তে আস্তে বদরাগী, খিটখিটে মেজাজের হয়ে উঠেছে। অল্পতেই রেগে যায়। ওর সাথে কথা বলার জন্য, কষ্ট কমানোর জন্য একজন সঙ্গী প্রয়োজন ছিল, যেটা আমাদের কাউকে দিয়েই হতো না। তাই আমরা ওকে বিয়ে করানোর কথা বলি। বিয়ের কথা শুনতেই গর্জন করে উঠেছিল, বিয়ে করবে না। যারা নিজের উদয়কে প্রপোজ করেছিল, উদয় বলতো পাগল ছিল, সারাদিন উদয় উদয় করতো। সেখানে সেই যারা ওকে এত ভালোবাসা বেশেও ছেড়ে গেছে, সেখানে অন্য কোনো মেয়ে যে বিশ্বাস করে আর না। উদয়ের ধারণা সব মেয়েই যারার মতন, যারা যেমন উপরে উপরে ভালোবেসেছে মন থেকে না। উদয়ের ধারণা সব মেয়েই এমন উপরে উপরেই ভালোবাসে, মন থেকে না। উদয় ভেবে সব মেয়েই টাকার লোভী। এখন ওর সব চাইতে বড় ধারণা, কোনো মেয়ে ওকে বিয়ে করলে নিশ্চয়ই ওর টাকা দেখেই বিয়ে করবে, নয়তো ওর এই অবস্থা দেখে দয়া করে করুণা করবে। ওর এই অবস্থা দেখে কেউ ভালোবেসে বিয়ে করবে না। আর বিয়েতে রাজি না হওয়ার বড় কারণ হলো উদয় এখন কোনো মেয়েকেই দেখতে পারে না। অনেক বোঝানোর পর, ইমোশনাল কথা বলার পর কোনো রকমে রাজি করানো যায়। আমরা তোমার মতোই একটা মেয়ে খুঁজছিলাম, ভাগ্যক্রমে অল্প দিনেই তোমার খোঁজ পেয়ে যাই ঘটকের মাধ্যমে। এখন উদয় যাই বলুক, যেমন আচরণই করুক, ও কখনো তোমাকে আঘাত করবে না। আর তুমি উদয়ের কথা শুনে একদম ভয় পাবে না, নিজের অধিকারও ছাড়বে না। নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে, দুর্বল হলে চলবে না। দুর্বলদের উপর বরাবরই সবাই অন্যায় করে।
তাই তুমিও দুর্বল হইও না। উদয় তর্ক করা পছন্দ করে না, ওর সাথে তর্ক করলে কিছুক্ষণ পর নিজেই চুপ হয়ে যায়। উদয় এখন নীরবতা পছন্দ করে। উদয় তোমাকে রুম থেকে বেরিয়ে আসতে বলেছে, আসবে না। আজকে যেভাবে দাঁড়িয়েছিলে সেভাবেই দাঁড়িয়ে থাকবে, পারলে ওর গা ঘেঁষে বসে থাকবে। দেখতে দেখতে এক সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। শুধু তুমি সাহস হারিও না, ভয় পাবে না, আমরা আছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। মন দিয়ে সব কথা শুনে নাদিয়া। উদয়ের অতীত সম্পর্কে জানার পর একটু কষ্টও হয় উদয়ের জন্য। ভাগ্যক্রমে দুজন অভাগার কপাল জুড়ে গেছে একসাথে। তোমাকে শুধু উদয়ের দেখাশোনা করার জন্যই আনা হয়নি, উদয়ের জীবনসঙ্গী হিসেবে আনা হয়েছে। তাই নিজেকে সেই রকমভাবেই ভাববে তুমি। যাও, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, দুপুর গড়িয়ে এলো। নাদিয়া মিনমিন করে বলে, ওই বাথরুমের কোনো কিছু ব্যবহার করতে জানি না আমি। ওহ, আসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। নাদিয়ার হাত থেকে বক্সটা বেডে রেখে ওর হাত ধরে নিজের ওয়াশরুমে নিয়ে যায়। বাড়ির সবগুলো ওয়াশরুম একই রকম, তাই এখানে দেখলেই হবে। নাদিয়া মাথা নাড়ায়। উম্মেহানি চৌধুরী একটা একটা করে সবগুলো ব্যবহার শিখিয়ে দেয়। তারপর নাদিয়াকে বলে নিজে নিজে অন অফ করতে। নাদিয়া তাই করে, সব ঠিকঠাকভাবেই করতে পারে। উম্মেহানি চৌধুরী মুচকি হাসেন। প্রথমবারেই বুঝতে পেরে গেছো? নাদিয়া উদয়ের রুমে আসে, যেটা এখন ওরও রুম। নাদিয়াকে দেখতেই তেতে উঠে উদয়। তুমি আবার এসছো? নিজের স্বভাব সুলভ আস্তে ধীরে বলে, আসবো না? না, আসবে না। কোথায় থাকবো তাহলে? যেখানে খুশি সেখানে। আমার খুশি আমি এখানেই থাকবো। উদয় কটমট করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, বের হম রুম থেকে। এটা তো আমারও রুম। কে বলেছে তোমাকে? সবাই। বের হবে কি না? না। কেন হবে না? অন্য রুমে যাও। কেন হব? আমি তো অন্যজনের সাথে আসিনি, অন্য কারোর জন্যেও আসিনি। আপনি আমার হাত ধরে নিয়ে এসেছেন, আপনার জন্য এসেছি আমি। ধমক দিল এ বলে, আমি তোমার হাত ধরে নিয়ে বলতেই থেমে যায়। আসলেই তো ওই তো হাত ধরে নিয়ে এসেছে নিজের সাথে, তবুও বলে, বের হবে কিনা? হব না। ঘাড় ধরে বের করতে হবে নাকি? ধরুন। উদয় নিজের দিকে তাকায়। ওর জীবনেও মুরদ হবে না এখন নাদিয়ার ঘাট ধরে বের করে দেওয়ার। ওরে শয়তান মেয়ে, আমি বের করতে পারবো না বলে মজা লাগছে? শুধু যদি হাঁটতে পারতাম, তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতাম। পশ্চাৎ নেই একটা। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। কথা বলতে ইচ্ছে করছে না আর। নাদিয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদয় বেডে বসে থেকে রাগে গজগজ করতে থাকে। কত বড় সাহস ও রুমে দাঁড়িয়ে ওর মুখের উপর কথা বলল। অভদ্র মেয়ে একটা, স্বামীর মুখের উপর কথা বলে। ওয়াশরুমে এসে নাদিয়া জোরে জোরে শ্বাস নেয়। জীবনে প্রথম এমন কিছু করলো। এর আগে কখনো কোনো মানুষের মুখের উপর এভাবে কথা বলেনি। আজকে শাশুড়ি মায়ের দেওয়া সাহসের কারণে এভাবে বলতে পেরেছে। ও এটা যদি ওর বাবার বাড়ি হতো তাহলে জীবনেও এই সাহস করতো না। একবার বেরিয়ে যেতে বলার সাথে সাথে বেরিয়ে যেত। আর এভাবে তর্ক করা তো দূরের কথা, বাবার বাড়ির কারোর সাথে এভাবে তর্ক করলে এতক্ষণে পিঠে আর চামড়া থাকতো না। অনেক বড় সাহসের কাজ করে ফেলেছে। বুকের ভেতর এখনো কেমন শব্দ করছে। উদয় যদি ভালোভাবে নাদিয়ার দিকে খেয়াল করতো তাহলে দেখতে পেত ওর সাথে তর্ক করার সময় নাদিয়ার হাত পা কেমন কাঁপছিল। নাদিয়া শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। উদয় তখন বেডে পা ঝুলিয়ে বসে আছে। নাদিয়ার দিকে তাকায় না, তাকাবে নাই বজ্জাত মেয়ের দিকে। নাদিয়া হাতে থাকা স্বর্ণের জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে। ওয়াশরুমে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে খুলতে ভুলে গিয়েছিল। ভেজা ব্লাউজ পেটিকোট ব্যালকনিতে মেলে দিতে চলে যায়। উদয় নিজের হাত পায়ের দিকে তাকায়, নাড়াচাড়া করে। বাম হাতটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি 3 হাত পায়ে সমস্যা। ডান পাটা প্রায় পুরোপুরি অবশ। একটু নড়াচড়া করতে পারলেও পায়ে শক্তি প্রয়োগ করে দাঁড়াতে পারে না। বাম পাটা আগের চেয়ে অনেকটাই রিকভার করেছে, তবে 2 পাশে সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না ভর করে। ডান হাতটা উঁচু করে, হাতটা নাড়াচাড়া করতে পারলেও হাতের আঙ্গুলগুলো কাজ করে না, কেমন কুঁকড়ে থাকে। কিছু করতে গেলে বা ধরতে গেলে আর পারে না। সব শক্তি প্রয়োগ করেও ডান হাত দিয়ে একটা চামচ ধরতে পারে না। হাত নাড়াচাড়া করলেও আঙ্গুলগুলো নাড়াতে পারে না। মাঝে মধ্যে ইচ্ছে করে ডান হাত আর পাটা কেটে ফেলতে। এমন অক্ষম হাত পা বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। যেই হাতে খাবার খেতে পারবে না, যেই পায়ে ভর করে দাঁড়াতে পারবে না, সেই হাত পা রেখে লাভ কি? এগুলো কেটে ফেলাই উচিত হবে, তবে পারে না। অন্তত খাবারটা নিজের হাতে খেতে পারতো তাহলেও তো হতো, সেটাও পারে না। বাম হাত দিয়ে খাবার রুচি আসে না, ঘেন্না লাগে। বাম হাতে খেতে গেলে পেট মুচড়ে আসে। উদয় বুঝতে পারে না এত ঘেন্না লাগার কি আছে, হাতটা তো নিজেরই।
তবুও খাওয়ার তৃপ্তি আসে না। আগে মা ভাইয়ের সাথে জেদ দেখে অনেকবার চামচের সাহায্যে খাবার খেয়েছে, তবে খাবার খাওয়ার পর ওর তৃপ্তি হয়নি। ভাত তরকারি ঠিকভাবে মিশতো না চামচের সাহায্যে, আর হাত দিয়ে মাখিয়ে খাওয়ার রুচিও আসে না। শুকনো খাবার বাম হাত দিয়ে খেলেও ভাতটা খেতে পারে না, ভাত বাদে বাকি সবকিছু বাম হাতে খেতে পারে, খুব একটা সমস্যা হয় না। উদয় বুঝতে পারে না বাম হাতে ভাত খাওয়া নিয়ে ওর এত ঘেন্না কাজ করে কেন। ঝামেলা আর ঝামেলা। অনেকটা সময় পর নাদিয়া ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো উন্মুক্ত, চুলের ডগাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু পর পর পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ ধরে টাওয়াল নিয়ে নিংড়ে নিংড়ে পানি মুছলো, তাও এখনো পড়ছে। উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে, প্রায় কোমর অবধি হালকা সোনালী রঙের কার্লি চুল, রোদে পুড়ে যাওয়া স্কিন, দেখতে মন্দ না, মায়াবী মুখশ্রী। উদয়ের মন নাদিয়াকে দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রাধান্য দিয়ে চোখ সরিয়ে নেয়। এক নারীর মায়ায় পড়ে জীবন আজ এখানে, দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না। নারীরা হয় মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে, তাদের দিকে তাকালে মায়ায় পড়ে যায় মন। রাতে উদয়কে প্রহর খাইয়ে দেয়, ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে রেখে নিজের রুমে চলে যায়। 9টার পর নাদিয়া রুমে আসে, বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু করছে। ডোর লক করে ওয়াশরুমে যায়। উদয় চোখ কোনা করে নাদিয়াকে দেখে, তারপর ল্যাপটপ বন্ধ করে রেখে শুয়ে পড়ে। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতে থমকে দাঁড়ায়। উদয় বেডে শুয়ে আছে আড়াআড়িভাবে, এপাশ ওপাশে নাদিয়া শোয়ার মতো জায়গা নেই। একদম বেডের মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে। শুধু কি শুয়ে আছে, 4 হাত পা চারিদিকে ছড়িয়ে রেখেছে যেন নাদিয়া শুতে না পারে। নাদিয়া মনে মনে বলে, মহা বদলোক তো, কিভাবে শুয়ে আছে? আমি কোথায় ঘুমাবো এখন? নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে। উদয়ের চোখ বন্ধ, তবে বুঝতে পারছে নাদিয়া পাশেই দাঁড়িয়ে আছে। উদয় মনে মনে মহা খুশি। ঘুমা, এখন কোথায় ঘুমাবি? মুখের উপর তর্ক করা। নেহাতি উদয় তর্ক পছন্দ করে না, তাই চুপ করে রয়েছে। ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই মেয়ের উপর, গন্ডারের চামড়া কিনা, কোনো কথা গায়ে লাগে না। সন্ধ্যার পরও কত কিছু বলল, সেই সব ভুলে গেছে এত দ্রুতই। বলল এই রুমে যেন আর না আসে, তবুও চলে এসেছে ড্যাং ড্যাং করতে করতে। অসহ্য মেয়ে একটা। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবে 12-13 মিনিট পেরিয়ে যায়। দুজন আর একজনও কিছু বলছে না। নাদিয়া শটান দাঁড়িয়ে আছে। উদয় জোর করে চোখ বন্ধ রেখেছে। উদয় আর চুপ থাকতে পারে না, লাইটের আলোর কারণে ঘুমাতে পারছে না। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, ধমকে উঠে বলে, এইভাবে শখের মধ্যে দাঁড়িয়েছো কেন? নাদিয়ার ভ্রুযুগল কুঁচকে যায়। এই লোক তো একদম ওর মায়ের মতো করে কথা বলছে। ওর মা কি এই বংশের মেয়ে, নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে? কোনোভাবে এরা নিজেদের বংশ থেকে হারিয়ে যায়নি তো? সকাল থেকে দেখছে এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে। দুজনারই জাতশত্রু বোধ হয় নাদিয়া। কথা বলছো না কেন? শুনতে পাও না? আমি কোথায় ঘুমাবো? আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে? যেখানে খুশি সেখানে ঘুমাও। পরক্ষণে আবার বলে, জীবনেও না। তুমি নিজের খুশি মতো ঘুমাবে না। আমি যেখানে বলবো সেখানে ঘুমাবে। কোথায় ঘুমাবো? ফ্লোরে। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। নিচে ঘুমোতে পারবো না আমি। তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। পারবো না। পারতে হবে। ওইদিকে চাপুন। উদয় রাগ দেখিয়ে বলে, একদম না। মোড়ের ভুলেও পেটে আসবে না। লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেবো, বলে রাখলাম। নাদিয়া উদয়কে ভয় পেল উপরে প্রকাশ করছে না। ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না উদয়কে ভয় পাচ্ছে কিনা। এই একটা ব্যাপার খুব ভালো করে আয়ত্ত করেছে নাদিয়া। ছোটবেলা থেকে ধমকাধমকি, রাগারাগি, মার খেয়ে বড় হতে হতে এই সবকিছু অভ্যাস হয়ে গেছে। এখন ভয় পেলে উপরে প্রকাশ পায় না সহজে। নাদিয়া আশেপাশে নজর বুলায়, ডিভানের উপর চোখ আটকায়, ওখানে ঘুমানো যাবে। এই উদয়কে দিয়ে বিশ্বাস নিয়ে রাতে লাথি দিয়ে ফেলেও দিতে পারে, তাই রিস্ক না নেওয়ায় ভালো। বালিশ নেওয়ার জন্য আগায়। উদয় বাম হাত নাদিয়ার সামনে উঁচু করে বলে, একদম এদিকে আসবে না, মারবো কিন্তু। বালিশ নেবো একটা। বালিশ নেবে কেন? ঘুমাবো। কোথায়? নাদিয়া হাত দিয়ে ডিভাইন দেখিয়ে দেয়। পার্স থেকে একটা বালিশ তুলে নাদিয়ার দিকে ছুঁড়ে মারে উদয়। যাও এখন। আর মনের ভুলেও রাতে এখানে আসার চেষ্টা করবে না। নাদিয়া উল্টো ঘুরে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় দাঁতে দাঁত চেপে বলে, লাইট অফ কে করবে? লাইট অফ করো। নাদিয়া পেছনে ফিরে তাকায়। বালিশটা ডিভানের উপর রেখে বেডসাইড টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস নিয়ে পানি খায়। লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর ডিভানের উপর গিয়ে শুয়ে পড়ে। অল্প কিছু সময়ের মধ্যে নাদিয়া ঘুমে যায়। আগের দিন রাতে ঘুম না হওয়ার দরুন আজ শোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে। এমনিতেও নাদিয়ার শরীর বেশ ক্লান্ত আর দুর্বল। উদয় চোখ বন্ধ করে আছে, তবে ঘুম আসছে না। কেমন হাঁসফাঁস লাগছে, অস্থির অস্থির লাগছে, কারণ ছাড়া অকারণে রাগ উঠছে। কেমন যে লাগছে উদয় নিজেই বুঝতে পারছে না। কোনো রকমে দেহখানা ঘুরিয়ে উপর হয়ে শয়। ডান হাতটা লম্বা করে আঙ্গুল নাড়ানোর চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। এই অবস্থা থেকে কবে একটু রিকভার করবে সেই আশায় আছে। আল্লাহ তাআলা হয়তো একদিন ওকে আবার একা হাঁটার মতো অবস্থায় ফিরিয়ে দিবেন, সেই আশায় সময় গুনছে প্রতিনিয়ত। সময় গড়ায় দুজনাই গভীর ঘুমে বিভোর হয়ে আছে। নিস্তব্ধ রুমে দুজনের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ, বাহিরে জ্যোৎস্নার আলো।
সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু চাঁদের আলো দেখা যাচ্ছে। বাহিরের নিশাচর ভবঘুরে পাখিগুলো করুণ সুরে ডাকছে। উদয়ের ঘুম হালকা হয়ে আসে। রোজ রাতের এই সময়টায় ঘুম ভেঙে যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। আস্তে আস্তে চোখ মেলে তাকায়, পানি পিপাসাও পেয়েছে। বেড হাতড়ে নিজের ফোনটা হাতে নেয়, পাওয়ার বাটন চেপে সময় দেখে নেয়। রাত 2:30 বেজে গেছে। শোয়া থেকে উঠে বসে, বালিশের নিচে রাখা রুমের লাইটের রিমোটটা বের করে রিমোটের সাহায্যে লাইট অন করে। তখন শুধু শুধু নাদিয়ার উপর রাগ দেখিয়ে লাইট অফ করতে বলেছিল। পানি খাওয়ার জন্য বেডসাইড টেবিলের দিকে তাকাতেই মেজাজ খারাপ হয় আবার। বজ্জাত মেয়েটা পানি খেয়ে জগ গ্লাস টেবিলের ওই মাথায় রেখে গেছে। এখন ওখান থেকে আনবে কিভাবে? ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকায়, বিভোর হয়ে ঘুমোচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আবার তাকায় ডোরের দিকে, ডোর ভেতর থেকে লক করা। প্রহরকে আসতে বলেও লাভ নেই। নাদিয়ার দিকে তাকিয়ে গালাগালি করে কিছু সময়। এখন পানি না খেলে ভালোই লাগবে না, পানি খেতেই হবে, রোজকার অভ্যাস এটা। প্রত্যেকদিন জগ গ্লাস বেডের পাশেই থাকে। উদয় হাত বাড়ালে নাগাল পায় দুটোই, আজকে আর নাগালে আসবে না। বেড থেকে নেমে কোনোভাবে পানির কাছে পৌঁছাতে পারলেও বেডে ফিরে আসতে পারবে না। এর আগে অনেকবার একা একা হাঁটা ট্রাই করেছে, ফলস্বরূপ ধপাধপ করে আছাড় খেয়েছে প্রতিবার। তারপর বাড়ির সবাই এসে ধরে আবারও বেডে বসিয়েছে, বেড থেকে পা নামিয়ে দেয়, পাশ থেকে স্টিকটা হাতে নেয়। নাদিয়ার দিকে তাকিয়ে আবারও কতক্ষণ বকাবকি করে। জানেই উদয় হাঁটতে পারে না, রাতে ওর পানি খাওয়ার প্রয়োজন হতে পারে। জগ গ্লাসটা ওর হাতের নাগালে রেখে যাবে না, ইচ্ছে করে দূরে রেখে গেছে ওকে সায়স্তা করার জন্য। বকাবকি বন্ধ করে বাম পা ফ্লোরে রাখে, কোনো রকমে পায়ে ভর করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অস্বাভাবিকভাবে ওর হাত পা কাঁপতে শুরু করে। না দাঁড়িয়ে বেডে বসে পড়ে, আবার দাঁড়ানোর মুরোদন নেই। দাঁড়াতে হলে একজন মানুষের সাপোর্ট প্রয়োজন। নিজের হাতের দিকে তাকায়, আরে স্টিক দিয়েই তো জগটা ওর কাছে নিয়ে আসতে পারবে। বাম হাতে স্টিক উঁচু করে ধরে, জগের সাথে বাঁধে একটু একটু করে নিজের দিকে নিয়ে আসতে থাকে। প্রায় হাতের নাগালে চলে এসেছে, আর একটু ধরবে ধরবে, ঠিক তখনই জগটা ফসকে পড়ে ভেঙে যায়। কিছু ভেঙে যাওয়ার শব্দে ধর্মুড়িয়ে ঘুম থেকে উঠে বসে নাদিয়া। দ্রুত গতিতে এদিক ওদিক চোখ ঘুরায়। উদয় বেডে পা ঝুলিয়ে বসে থেকে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। নাদিয়া উদয়ের দিকে দৃষ্টি লক্ষ্য করেই নিচের দিকে তাকায়। কাচের জগটা ভেঙে পড়ে আছে, পানিতে ভেসে গেছে অনেকটা জায়গা। নাদিয়া দ্রুত ডিভান থেকে নেমে আসে। কি হয়েছে আপনার? উদয় মুখ তুলে নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার ঘুম জড়ানো চোখ মুখ দেখে উদয়ের দৃষ্টি স্থির হয়। এলোমেলো চুলগুলোতে ভীষণ মায়াবী লাগছে নাদিয়াকে দেখতে। কি হয়েছে আপনার? কথা কেন বলছেন না? জগ ভাঙলো কি করে? নাদিয়ার কথায় ঘোর কেটে যায়। উদয় চোয়াল শক্ত করে বলে। পানির চোখ ওই পাশে রেখেছে কেন? তুমি জানো না আমি রাতে পানি খাই? নাদিয়া দুদিক মাথা নাড়ায়, জানে না। কেন জানো না? কিভাবে জানবো? আপনি তো বলেননি। উদয়ের ইচ্ছে করছে নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে। নাদিয়া কিভাবে জানবে ও রাতে পানি খায় কি খায় না? বললে তো জানতে পারবে। আপনি পানি খাবেন? আমি নিচ থেকে পানি নিয়ে আসছি। উদয় বলে না কিছু। ওর এখন পানি দরকার। পানি খেতে পারলেই ভালো লাগবে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নাদিয়া দ্রুত নিচে চলে যায় পানি নিয়ে আসার জন্য। উদয় নাদিয়ার যাওয়ার পানে একবার তাকায়, তারপর আবার ভেঙে যাওয়া জগের দিকে তাকায়। একটু পরে অন্য একটা পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে নাদিয়া। গ্লাসে পানি ঢেলে উদয়ের সামনে ধরে, গ্লাস হাতে নিয়ে এক চুমুকে গ্লাস খালি করে উদয়। আরেক গ্লাস দাও। নাদিয়া আরেক গ্লাস পানি দেয়। অর্ধেকের বেশি খেয়ে আর খায় না। গ্লাস টেবিলের উপর রেখে বেডে পা তুলে বসে গম্ভীর গলায় বলে। এরপর থেকে সবসময় পানির চাও গ্লাস এই পাশে রাখবে, যেন আমি নাগাল পাই। নাদিয়া মাথা নাড়ায়। যাও ঘুমো এখন। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়, ভাঙা কাচ আর পানির ছড়াছড়ি। নাদিয়াকে না ঘুমিয়ে কাচ পানি পরিষ্কার করতে দেখে কিছুটা রেগেই বলে। এই মাঝরাতে এখন এগুলো পরিষ্কার করতে হবে? কাল করা যাবে না? যাও ঘুমাও, সকালে পরিষ্কার করলেই হবে। ভুল করে যদি কারো পায়ে লেগে যায়, পরিষ্কার করছি আমি, আবার সমস্যা হবে না। এক নম্বরে খাটতার আমি একটা। বিড়বিড় করে বলে কথাগুলো। নাদিয়া ফ্লোর পরিষ্কার করা শেষ করে ডিভাইনের দিকে এগিয়ে যেতে উদয় ডেকে ওঠে। কিছু বলবেন? ওয়াশরুমে যাবো আমি, এদিকে আসো, আমাকে ধরো। নাদিয়া বড় বড় চোখ করে তাকায়। ওকে ধরতে বলছে, তাও নিজে থেকে। আসতো না কেন? তাড়াতাড়ি আসো। নাদিয়া এগিয়ে যায়। ডান দিক থেকে ধরো আমাকে। নাদিয়া ধরে উদয়কে। বেটা চিকন খাম্বার কাঁধের নিচ পর্যন্ত নাদিয়ার উচ্চতা। নাদিয়ার কাঁধে ভর করতে গিয়ে একটু ঝুঁকে যেতে হয়েছে। উদয় শয়তানি এক হাসি দেয়, মজা বোঝাবে এখন। ওর তো এখন মোটেও ওয়াশরুমে চাপ আসেনি, নাদিয়াকে সায়স্তা করবে এটাই ওর পরিকল্পনা। উদয় স্টিকার নাদিয়ার উপর ভর দিয়ে উঠে দাঁড়ায়। এক কদম এগিয়ে গিয়ে শরীরের ভর নাদিয়ার উপর দেয়। নাদিয়া উদয়কে নিয়ে পড়ে যেতে যেতে শক্ত হয়ে দাঁড়ায়, জানটা বের হয়ে যেতে চাইছে। দেখতে চিকন মনে হলে ওজন আছে। নাদিয়া বুঝতে পারে উদয় ইচ্ছে করে এমন করছে। প্রৌঢ়ের সাথে কয়েকবার হাঁটতে চলতে দেখেছে, তখন তো এরকম হেলে দুলে পড়েনি। বদলোক একটা, ইচ্ছে করছে ঠাস করে ফেলে দিতে। আপনার এত বড় দেহের ভরে তো আমি গলে যাব। তো আমার কি? নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান। তুমি জানো না আমি দাঁড়াতে পারি না?
বলতে বলতে দেহের পুরো ভর নাদিয়ার উপর ছেড়ে দেয়, ফলস্বরূপ দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়। উদয়ের মেজাজ গরম হয়ে যায়, এভাবে পড়ে যাবে কল্পনাও করেনি। ভেবেছিল নাদিয়াকে শায়েস্তা করবে, কিন্তু উল্টো নিজেই শায়েস্তা হয়ে গেল। আহারে বেচারা। উদয় মেজাজ দেখে ধমকে উঠে বলে। একটু শক্ত করে ধরতেও পারো না? নাদিয়া মিনমিন করে বলে। নিজেকে দেখেছেন আর আমাকে দেখেছেন? আপনার পুরো দেহের ভর আমি কিভাবে বহন করব? আপনি তো একটু শক্ত হয়ে দাঁড়াতে পারতেন। উদয় ধমক দিয়ে বলে। ফেলে দিয়ে আমার মুখে মুখে তর্ক করছো মেয়ে? নাদিয়া আগের মতো করেই বলে। ভুল বললেন, আমি ফেলিনি, উল্টো আপনি আমায় ফেলেছেন, তাও ইচ্ছে করে। সরো। কিভাবে সরবো? আপনি তো আমার উপরে পড়ে আছেন, সরুন আপনি। উদয় খেয়াল করে দেখে আসলেই নাদিয়ার উপর পড়ে আছে। বাম হাতে ভর করে নাদিয়ার উপর থেকে সরে উঠে বসে। খুব একটা ব্যথা পায়নি, আস্তেই পড়েছে। নাদিয়া নিজে উঠে বসে। এত বড় দেহের নিচে চাপা পড়ে বেশ ব্যথা পেয়েছে বেচারি। কাউকে ডাকবো? এই তুমি আমার দায়িত্ব নিতে চাও? সামান্য ওয়াশরুমে নিয়ে যেতে পারলে না? ধরো, আবার কাউকে রাখতে হবে না। নাদিয়া শাড়ি ঠিক করে উদয়কে ধরে, আবার উদয় এবার নিজের উপরই ভর রাখে বেশি। নাদিয়াকে শুধু সাপোর্ট হিসেবে ধরে। ওয়াশরুমে না গিয়ে বেডে বসে। আপনি না ওয়াশরুমে যাবেন? এখন যাবো না, এখানে ফেলে দিলে। ওয়াশরুমে গিয়ে ফেলে দিলে কি হবে? যাও, ঘুমাও। আর আমাকেও ঘুমাতে দাও। সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে যেন আমার চোখের সামনে না দেখে মনে থাকে যেন। মেসেজটাই খারাপ করে দিল। নাদিয়া উল্টো ঘুরে মন খারাপ করে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় লাইট অফ করে শুয়ে পড়ে। অটো লাইট অফ হতে দেখে নাদিয়া উদয়ের দিকে তাকায়। মাঝখানে দুদিন পেরিয়ে যায়। দুদিনে উদয় নাদিয়াকে নানান কৌশলে অপমান করেছে, কষ্ট দিয়ে আঘাত দিয়েছে, অনেক কথাও বলেছে। নাদিয়া প্রতিবাদ করেনি আগের মতো। ওরা তো সাহস কোনো কালেই ছিল না। আর স্বামীর মুখে তর্ক করা মোটেও কোনো ভালো সভ্য মেয়ের কাজ নয়। রাগারাগি করলে দাঁড়িয়ে থাকে, তবে মুখে মুখে তর্ক করতে ইচ্ছে করে না। আর কথায় কথায় লোভী বলে, যা নাদিয়ার খুব খারাপ লাগে। টাকা পয়সা গহনার লোভ নাদিয়ার কোনো কালেই ছিল না। লোভ ছিল একটু ভালো থাকা, শান্তিতে থাকা। সেটা বোধহয় ওর কপালে নেই। উদয়ের জন্য কফি বানিয়ে নাদিয়ার হাতে সেটা পাঠিয়ে দেয় উম্মেহানি চৌধুরী। ইচ্ছে না থাকা সত্ত্বেও নাদিয়া নিয়ে যায়। এখন উদয়ের সামনে গিয়ে শুনতে হবে ঐতিহাসিক ভাষণ। নাদিয়ার দুদিনে মুখস্থ হয়ে গেছে উদয় কি কি বলবে ওকে। নাদিয়াকে দেখতেই তেতে ওঠে উদয়। ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। তোমাকে বলেছি না বারবার আমার সামনে আসবে না? তারপরও কেন আসো নির্লজ্জের মতো? দূর হও আমার চোখের সামনে থেকে। আপনার জন্য কফি পাঠিয়েছে। খাবো না, যাও এখান থেকে। নাদিয়া দাঁড়িয়ে থাকে। নির্লজ্জের মতো তবুও দাঁড়িয়ে আছো? লজ্জা বলতে তোমার মধ্যে আদৌ কিছু আছে? যদি থাকতো তাহলে এত কথা শোনার পর কখনোই আমার সামনে আসতে না। তোমাদের মতন লোভের নির্লজ্জ মেয়েদের খুব ভালো করে চেনা আছে আমার। কথায় কথায় আমায় লোভী কেন বলেন? লোভী মেয়েকে লোভী বলবো না তো কি বলবো? কেন লোভী বলেন আমায়? তুমি লোভী, তাই লোভী বলি। নাদিয়া টলমল চোখে তাকিয়ে বলে। কেন মনে হয় আমি লোভী? তোমাকে দেখলেই বোঝা যায়। নাদিয়া চোখ থেকে টুক করে পানি গড়িয়ে পড়ে। হাতের সাহায্যে চোখের পানি মুছে নেয়। কফির মগটা বেডসাইড টেবিলের উপর রাখে, বসে উদয়ের সামনে। আপনি ঠিকই বলেছেন, আমি আসলেই লোভী একটা মেয়ে। ছোটবেলায় ভীষণ লোভী ছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি দুনিয়া কি, তখন থেকেই লোভী হয়ে গিয়েছি। আমি ভালোবাসা পাওয়ার লোভী। একটু ভালো থাকার জন্য লোভ করি আমি। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। আপনাকে আজকে একটা গল্প শোনাই, আমার জীবনের গল্প। আমার জন্ম আজ থেকে আরো 22 বছর আগে। জন্মের সময় নিজের মাকে খেয়েছি আমি। আমি এমনটা বলি না, সবাই বলে এমনটা। আমি জন্মের সময় আবার বাবার প্রথম ভালোবাসাকে খেয়েছি, তাই দ্বিতীয়বার বাবার কোলে ওঠার ভাগ্য আর আমার হয়নি। মায়ের কোলে দ্বিতীয়বার ওঠাও হয়নি। মায়ের বুকের ওম পাওয়া হয়নি কখনো আমার। নানির মেয়েকে খেয়েছি, তাই নানি 2 চোখে দেখতে পারে না আমায়। ছেলে হয়ে না জন্মে মেয়ে হয়ে জন্মেছি, তাই দাদির চোখের কাঁটা আমি। নাদিয়ার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বড় করে একটা শ্বাস নেয়। উদয় পরের কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ার ভাগ্য হয়নি আমার। মায়ের বুকে ঘুমানোও হয়নি আমার। আমার জন্মের কিছু সময় পরেই আমার মা আমায় এতিম করে চলে যায়। মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি আমার বাবা, নানা, নানি। আমার মা ছিল নানা নানির আদরের মেয়ে। তাদের আর কোনো মেয়ে ছিল না। আমার একটা মামা, খালা নেই কোনো। আমি তাদের আদরের মেয়েকে খেয়েছি। রাক্ষসী আমি, অপয়া, অলক্ষী। সেদিন বাড়ির সবাই আমায় অপয়া, অলক্ষী বলে সম্বোধন করে, কারণ আমার জন্যেই আমার মা মারা গেছে। সেদিনের পর আমার নানি আমাদের বাড়িতে আর পা রাখেনি। মামা নানাকেও নাকি কসম দিয়েছিল যেন না যায় আমাদের বাড়ি। তারাও আর কখনো আসেনি নাকি। নানার বাড়ির মানুষদের দেখতে কেমন সেটাও আমি জানি না। জন্মের পর দেখেছিলাম, তখন দেখলে কি আর মনে থাকে? থাকে না তো, আমারও নেই। আমার বাবা আমায় দ্বিতীয়বার আর ছুঁয়ে দেখেনি। আমার দিকে নাকি তাকাতোও না।
আমার দাদি আমায় পছন্দ করতো না মেয়ে হয়ে জন্মেছি বলে। ছেলে হয়ে বড় হলে কাজ করতাম, টাকা ইনকাম করতাম। মেয়ে হয়ে তো আর করতে পারবো না। উল্টো আমাকে খাওয়াতে পড়াতে টাকা খরচ হবে। আমার বাবা, চাচা ২ ভাই ১ বোন। চাচা বউ বাচ্চা নিয়ে আলাদা বাড়ি করে থাকেন। তারাও আমার দিকে ফিরে তাকায়নি সংসারে ঝামেলা বাড়বে বলে। তাদেরও টানাটানি সংসার ছিল তখন। ফুপো সবার ছোট ছিল। তার বিয়ে হয়েছে বেশ ভালো ঘরেই। সবাই যখন আমার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ফুপো আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেখানেও আরেক ঝামেলা। ফুপার কোনো সমস্যা না হলেও সমস্যা ছিল সেই বাড়ির বাকি সদস্যদের। তারা চায়নি আমি সেখানে থাকি। শুধু অন্যের মেয়েকে খাইয়ে পরিয়ে লালন পালন করার কি প্রয়োজন? ফুপুর শাশুড়ির নাকি আমাকে নিয়ে ছিল ঘোর আপত্তি। সে কিছুতেই আমাকে সেখানে রাখতে দেবে না। একটা ছোট বাচ্চার খরচ অনেক। তাদের বাড়তি খরচ হয়ে যাবে আমার জন্যে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে আবার। উদয় পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।